আপনারা কখনো দেখেছেন যে ভগবান মানুষের শ্রাদ্ধ শান্তি করছেন? এই এসে পৌঁছে গেলাম সেই পুণ্যভূমি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত গোবিন্দ ঘোষের সন্তান রূপে শ্রাদ্ধ করে আসছেন শত শত বৎসর ধরে। আর ভিডিওটা শুরু করছি সেই চৈতন্যভূমির জন্মস্থান আমার শহর নবদ্বীপ ধাম থেকে। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ 25শে মার্চ মঙ্গলবার 2025, ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7:50। আর এই মুহূর্তে রয়েছে বিষ্ণুমিয়া স্টেশন। আর এই বিষ্ণুমিয়া স্টেশন থেকে আজকে আমার গন্তব্যস্থল অগ্রদ্বীপ মেলা। আর এই অগ্রদ্বীপ মেলার যে বৈশিষ্ট্য রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে তথ্য তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আর এই অগ্রদ্বীপ যে গোবিন্দ ঘোষের যে শ্রাদ্ধের মেলা, গোবিন্দ ঘোষের যে কাহিনী রয়েছে সেই সমস্ত কিছু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আর এই অগ্রদ্বীপ আপনারা কিভাবে পৌঁছবেন থাকছে সমস্ত কিছু ডেস্টিনেশন, তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যারা হাওড়া এবং শিয়ালদহ শাখা থেকে আসছেন তারা কাটোয়া লোকাল ধরে পৌঁছে যাবেন অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ স্টেশন থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন অগ্রদ্বীপ ঘাট। আর এই অগ্রদ্বীপ ঘাটে আপনার নেমে হলো 5 টাকা ঘাট পার হতে, তারপরে আপনারা পৌঁছে যাবেন এই গোবিন্দ ঘোষের মেলা তথা অগ্রদ্বীপের মেলা। যারা রানাঘাট কিংবা কৃষ্ণনগর ওইসব সাইড থেকে আসছেন তারা বেতুয়াডুরি স্টেশন নেমে 50 টাকা অটো ভাড়া করে আপনারা পৌঁছে যাবেন অগ্রদ্বীপের মেলা। আর যারা আজিমগঞ্জ শাখা থেকে আসছেন কাটোয়া স্টেশনে নেমে ব্যান্ডেল কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে মাত্র 2 স্টেশন পরেই আপনারা পৌঁছে যাবেন এই অগ্রদ্বীপের মেলা। ঢুকে পড়েছে 37911 হাওড়া কাটোয়া লোকাল। আর আজকে আমরা এই ট্রেন ধরেই পৌঁছে যাব গোবিন্দ ঘোষের যে শ্রাদ্ধের মেলা অগ্রদ্বীপ ধাম। চলুন ট্রেনে উঠে পড়ি। দেখুন আজকে অগ্রদ্বীপের মেলা উপলক্ষে প্রচুর ভিড় রয়েছে। এই পাশটাও দেখুন কীরকম ভিড়, আর এদিকটাও দেখুন প্রচুর ভিড় রয়েছে আজকে এই ট্রেনে। ট্রেন বিষ্ণুমিয়া স্টেশন ছেড়ে দিল, ওই পাশ দিয়েও আর একটা ট্রেন ঢুকছে। এই আমরা পৌঁছে গেলাম অগ্রদ্বীপ স্টেশন। সময় আপডেট 8:56। আর আমরা পৌঁছে গেলাম অগ্রদ্বীপ স্টেশন। ঘড়িতে সময় আপডেট 8:56। আর আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে অগ্রদ্বীপ স্টেশন। এই ট্রেন ছেড়ে চলে গেল। এখন সকালবেলা বেলা 9টার সময় কত মানুষ নেমেছেন এখানে অগ্রদ্বীপ যাওয়ার জন্যে। ট্রেন আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। আর আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ পার হয়ে আপনারা চলে আসবেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অগ্রদ্বীপ ঘাটে যাওয়ার অটো। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে যেতে হবে, কিছুটা এগিয়ে গিয়ে তারপরে আপনারা পেয়ে যাবেন অগ্রদ্বীপ ঘাট যাওয়ার অটো কিংবা টোটো। আচ্ছা বন্ধুরা, আজকে তো আমাদের কাঠিয়াওয়াড় আশ্রম এবং পুতুল গ্রাম আপনাদেরকে ঘুরে দেখানো হলো না, তা চেপে বললাম অগ্রদ্বীপ ঘাট যাওয়ার জন্যে। টোটোর ভাড়া আজকে এই মেলা উপলক্ষে নিচ্ছে 15 টাকা করে পার পার্সন। স্টেশন থেকে মিনিট 5 হেঁটে তারপরে আপনারা পেয়ে যাবেন এই অগ্রদ্বীপ ঘাটে যাওয়ার জন্য টোটো। যেই তুলনায় দর্শনার্থী পুণ্যার্থী নেমেছেন আর সেই তুলনায় কিন্তু গাড়ি খুবই কম রয়েছে, গাড়ি সবাই পাবেও না। অনেককেই আজকে হেঁটে হেঁটে পৌঁছতে হবে আজকে এই অগ্রদ্বীপের মেলায়। মেলা উপলক্ষে এই ইটভাটার ভিতর থেকে কিন্তু টোটোগুলোকে ঢুকিয়ে দিল, আর ওই পাশটা দিয়ে বের করা হচ্ছে রাস্তা দিয়ে। তাই সিস্টেমটা বেশ ভালোই করেছে, কেননা একই রাস্তা দিয়ে লোক যাতায়াত এবং টোটো যদি যাতায়াত করে রাস্তাটা জাম হয়ে যাবে, যেহেতু সরু রাস্তা। টোটো আমাদেরকে এখানে নামিয়ে দিল, আর আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 15 টাকা করে। আর ওই যে রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলে পরে আমরা পেয়ে যাব ঘাট। তা চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই ঘাটের দিকে। এই অগ্রদ্বীপ ঘাটে এপারেও কিন্তু বসে গেছে মেলা। দেখুন এদিকে বিভিন্ন দোকান, ফাস্টফুডের দোকান, আর এদিকে কিছু কাঠের দোকানে বসে গেছে। হচ্ছে অগ্রদ্বীপ ঘাটের মেন প্রবেশদ্বার। আর এই দুপাশে খুব সুন্দর বাণী লেখা রয়েছে। এখানে রয়েছে গোপীনাথ মেলার একটি ম্যাপ,
কোন স্থানে কোন কোন মন্দির রয়েছে সমস্ত কিছু এই ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে। এই ম্যাপ ফলো করে আপনারা দর্শন করতে পারেন। এই এসে আমরা পৌঁছে গেলাম অগ্রদ্বীপ গোপীনাথের ঘাটে। এই গঙ্গা পারাপার হওয়ার জন্য কিন্তু অনেক কটা ঘাট কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখুন পরপর অনেক কটা ঘাট তৈরি করা হয়েছে। ওঠার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তো উঠে বললাম নৌকোতে, আর এই নৌকো পার করে পৌঁছে যাব সেই বিখ্যাত সেই পুণ্যভূমি, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে একমাত্র যে পুণ্যভূমি যেখানে ভগবান শ্রাদ্ধ করেছেন এক ভক্তের। তা চলুন আর আমরা সমস্ত কিছুই জানবো এবং সমস্ত কিছুই এই তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে অবস্থিত এই গোপীনাথের মেলাকে জানতে হলে প্রথমেই জানতে হবে গোবিন্দ ঘোষ এবং এই গোপীনাথের ইতিহাস। গোবিন্দ ঘোষ ছিলেন কেতুগ্রামের 1 নম্বর ব্লকের কুলাই গ্রামের বাসিন্দা। এই গ্রামে বল্লভ ঘোষের 3 পক্ষের 9টি সন্তান সবাই ছিলেন বৈষ্ণব ধর্মে চৈতন্যপ্রেমী। তার মধ্যে প্রথম পক্ষের 3 পুত্র বাসুদেব, গোবিন্দ এবং মাধব ছিলেন প্রসিদ্ধ পদকর্তা। এই কুলাই গ্রামে অজয়ের তীরে বিশ্রাম নিয়েছিলেন শ্রী চৈতন্যদেব। তার কিছুটা উত্তরেই ছিল বাসুদেব ঘোষের সাধনাস্থল। সেইখানে এক নিম গাছের নিচে ছিল সাধনাস্থল। সেই নিম গাছ দিয়ে তৈরি হয়েছিল মহাপ্রভুর মূর্তি। পরবর্তীকালে সেই মূর্তি কাটোয়া কিংবা মতান্তরে শ্রীখণ্ডে অবস্থান করে। একদিন গোবিন্দ ঘোষের স্ত্রী অসুস্থতার কারণে মারা যান। তারপর গোবিন্দ ঘোষ খুব ভেঙে পড়েন। তিনি ঠিক করলেন সন্ন্যাস গ্রহণ করবেন এবং চৈতন্য মহাপ্রভুর সাথে সান্নিধ্য লাভ করে তার সেবা করবেন এবং বৈষ্ণব ধর্ম প্রচার করবেন। যথারীতি তিনি সন্ন্যাস গ্রহণ করে মায়ের সাথে দেখা করতে গেলেন। এটাই সন্ন্যাস নেওয়ার পর তখনকার দিনের রীতি ছিল। মাত্র 2 মিনিট সময় লাগলো আমাদের গঙ্গা পারাপার হতে। অগ্রদ্বীপের এপারেও কিন্তু প্রচুর ঘাট তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে, যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয়। এই হলো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একমাত্র পুণ্যভূমি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে তার ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ শান্তি করে আসছেন এই যুগ যুগ ধরে, বছরের পর বছর, শত শত বৎসর ধরে। এই সেই পুণ্যভূমি। তা চলুন আমরা জানবো এই পুণ্যভূমির সমস্ত রকম তথ্য, আর এই গোবিন্দ ঘোষ কে ছিলেন এবং এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কীভাবে এই ভগবান করছেন সেই সমস্ত কিছু বৃত্তান্ত। ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এখানে নদী খাতের গভীরতা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে পয়সা নেওয়া হচ্ছে। দাদা কত করে নিচ্ছ? 5 টাকা করে। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি একদম গোপীনাথের শ্রাদ্ধের মেলার এখানে। এখানে কিন্তু প্রচুর আখড়া তৈরি হয়েছে গঙ্গার ঘাটে। তবে আস্তে আস্তে কিন্তু আমরা সমস্ত কিছু দেখব এবং এই গোপীনাথের সম্বন্ধে তার একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাস কিন্তু আমরা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। প্রচুর পুণ্যার্থী এখানে গঙ্গা স্নান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর যারা রয়েছেন, যারা ভিক্ষা গ্রহণ করেন, তারা কিন্তু এখানে রয়েছেন। যারা গোপীনাথের মেলা দর্শন করতে আসছেন এবং পুজো দিতে আসছেন, এই গঙ্গার পাড়েই রয়েছে শৌচালয়ের ব্যবস্থা, যাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে কিছু শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে। আর এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দরা এসে উপস্থিত হয়েছে, প্রচুর সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন। সাধু বাবা কোথা থেকে এসেছেন? বীরভূম। বীরভূম থেকে। তাই গোপীনাথের মেলায় কতদিন আছেন? 3 দিন আছেন। কীরকম লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আর রাতে কোথায় থাকেন? এখানেই রাতে থাকেন। আর বৃষ্টি হলে পরে কোথায় যাবেন? বৃষ্টি হলেও এখানে থাকবো। বৃষ্টি হলেও এখানে থাকবেন। বাহ, খুব ভালো। আপনারা দুজনে একসাথে? এটা হলো আসন ছেড়ে যাওয়া যাবে না। বহু দূর দূরান্ত থেকে
যে আখড়া তৈরি হয়, বহু দূর দূরান্ত থেকে বাউল সঙ্গীত যারা শিল্পী রয়েছেন তারা এখানে এসে গান বাজনা করেন। আখড়া তৈরি হয় প্রায় 200 থেকে 250 আখড়া। আর আজ থেকে শুরু আজকে এখানকার মেলা। আপনারা যখন দেখবেন এই ভিডিওটা আগামীকাল দেখবেন। আগামীকাল হলো অন্নভোগ, আজকে হলো চিড়েভোগ। গোপীনাথ যে সন্তান রূপে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছেন আর শত শত বছর ধরে চলে আসছে এই শ্রাদ্ধ। আজকে আমরা এই মেলাটা ঘুরে দেখব আর তার সাথে জেনে নেব এই এখানকার যে গোবিন্দ ঘোষ এবং গোপীনাথের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা এই মেলা চত্বর দেখতে দেখতে আমরা জেনে নেব। তো চলুন আস্তে আস্তে আমরা এই মেলা চত্বর ঘুরে দেখি। গোবিন্দ ঘোষ তার মায়ের সাথে দেখা করে ফেরার সময় এই অগ্রদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা হয় এবং গোবিন্দ ঘোষ তখন চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্য লাভ করে তার সাথে থাকবার ইচ্ছা জানান এবং মহাপ্রভু তখন তাকে অনেক বোঝান যে তাকে সংসার ধর্ম পালন করার জন্য। গোবিন্দ ঘোষ তখন বললেন, আমি যে সংসার ধর্ম ছেড়ে এসেছি আমি আর ওখানে ফিরে যাব না, আমি আপনার চরণে ঠাঁই চাই। আপনার সাথে থেকে আমি কৃষ্ণ নাম এবং বৈষ্ণব ধর্ম সমস্ত ভারতে প্রচার করতে চাই। অনেক বোঝানোর পরেও গোবিন্দ ঘোষকে ছাড়াতে পারলেন না এই মহাপ্রভু। ফলে গোবিন্দ ঘোষকে তার সঙ্গেই রেখে দিলেন। কিন্তু মহাপ্রভু জানেন যে এখানে তাকে দিয়ে তার লীলা করতে হবে। তাই একদিন সন্ধে আহারের পর মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে মুখশুদ্ধি চাইলেন। তখন মুখশুদ্ধি মানে হর্তুকি মুখে দেওয়ার রীতি ছিল। গোবিন্দ ঘোষ তখন বনের মধ্যে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে একটি হর্তুকি গাছ দেখতে পেলেন এবং একটি হর্তুকি তিনি নিলেন। তারপর ভাবলেন প্রভু আবার আগামীকাল মুখশুদ্ধি চাইতে পারেন, তাই তিনি আরও কয়েকটি হর্তুকি সঙ্গে নিয়ে নিলেন। যথারীতি পরের দিন মধ্যাহ্ন ভোজনের পর যখন মহাপ্রভু আবার মুখশুদ্ধি চাইলেন তখন সঙ্গে সঙ্গেই গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে আরও একটি হর্তুকি দিলেন। মহাপ্রভু বললেন, গোবিন্দ, গতকাল তুমি হর্তুকি আনতে কয়েক ঘন্টা বিলম্ব করেছিলে, আজকে তুমি এক্ষুনি হর্তুকি কোথায় পেলে? দেখুন প্রভুর কি লীলা। গোবিন্দ ঘোষ তখন বললেন, আমি জানতাম আপনি আজকে আবার মুখশুদ্ধি চাইতে পারেন, তাই গতকালই আমি কয়েকটি হর্তুকি সঞ্চয় করে নিয়ে এসেছিলাম। মহাপ্রভু বললেন, আমি তোমার সেবায় সন্তুষ্ট, কিন্তু তোমার মনে এখনও সঞ্চয়ের ইচ্ছা রয়েছে, আর সঞ্চয় তারাই করে যারা সংসার জীবনের ধর্ম পালন করে। তাই তুমি আজকে আমার সান্নিধ্য হারালে। তুমি এই অগ্রদ্বীপেই থেকে যাও এবং যথারীতি বিয়ে করে সংসার করো। যথাসময়ে আমি তোমার কাছে আসব। যেহেতু আমার জানা ছিল না মহাপ্রভুর যে বিশ্রামস্থলটা কোন জায়গায় রয়েছে, তাই সবার কাছে জিজ্ঞাসা করে অবশেষে খোঁজ পেলাম এই মহাপ্রভুর বিশ্রামস্থল। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মহাপ্রভু যেখানে বিশ্রাম করেছিলেন সেই জায়গাটায়। এই হচ্ছে মহাপ্রভুর বিশ্রামস্থল, যেখানে মধ্যাহ্ন ভোজনের পর গোবিন্দ ঘোষের কাছ থেকে মহাপ্রভু মুখশুদ্ধি চেয়েছিলেন। গোবিন্দ ঘোষ তখন মহাপ্রভুকে অনেক অনুরোধ করলেন, বললেন এহেন শাস্তি আমাকে দেবেন না। কিন্তু মহাপ্রভু তার কোনো কথাই শুনলেন না। এরপর গোবিন্দ ঘোষ এই অগ্রদ্বীপেই থাকতে শুরু করলেন এবং মহাপ্রভুর আদেশ অনুসারে আবার বিবাহ করলেন এবং একটি পুত্র সন্তান হলো। গোবিন্দ ঘোষ প্রতিদিন সকালে স্নান করে ঠাকুরের সেবা আহ্নিক করতেন। একদিন গঙ্গা স্নান করার সময় একটি পোড়াকাষ্ঠ যখনই গঙ্গা জলে ডুব দিচ্ছেন তখনই মাথার কাছে এসে ঠেকছে, আর বারবার শোনা সত্ত্বেও সেই ঘটনা বারবারই হচ্ছে। তখন কাষ্ঠটিকে তুলে গঙ্গার পাড়ে একটি বটবৃক্ষের নিচে ছুঁড়ে ফেলে দিলেন। সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে স্বপ্নাদেশ করলেন, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর কাছে বারবার আসছি আর তুই আমাকে ছুঁড়ে ফেলে দিলি। তুই যেটা পোড়াকাষ্ঠ ভেবে ফেলে দিলি সেটা আসলে একটি কৌষ্টিক পাথর। তুই ওই পাথরটাকে নিয়ে আসবি এবং আগামীকাল মহাপ্রভু এখানে আসবেন এবং মূর্তি করে প্রতিষ্ঠাতা করবেন। গোবিন্দ ঘোষ পরের দিনই সকালে গঙ্গা স্নান করে ওই পাথরটিকে নিয়ে আসলেন এবং মহাপ্রভু ওই দিনই আসলেন এবং আকস্মিকভাবে ওই দিনই এক মূর্তি করার
কারিগর এসে উপস্থিত হলেন এবং 3 দিন যাবৎ একটি বন্ধ ঘরে গোপীনাথের বিগ্রহ তৈরি করলেন এবং আকস্মিকভাবে আবার কারিগর চলেও গেলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীনাথের বিগ্রহ স্থাপন করলেন। গোবিন্দ ঘোষকে পূজা অর্চনার দায়িত্ব দিলেন। গোবিন্দ ঘোষ তখন বললেন, প্রভু, আমি এ তো চাইনি, আমি চেয়েছি আপনার সেবা করতে। গোবিন্দ ঘোষ তখন মহাপ্রভুকে বললেন, ভালো করে চেয়ে দেখ। গোবিন্দ ঘোষ গোপীনাথের বিগ্রহের দিকে তাকাতেই দেখতে পাচ্ছে একবার মহাপ্রভুকে আর একবার শ্রীকৃষ্ণকে, অর্থাৎ গোপীনাথকে। তখন গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তারপর গোবিন্দ ঘোষকে গোপীনাথের পূজার ভার দিয়ে মহাপ্রভু চলে গেলেন। এই হলো পূজা অর্চনা করে গোবিন্দ ঘোষের দিন ভালোই কাটছিল। আর তিনি তার পুত্রের নামও রেখেছিলেন গোপীনাথ। তিনি গোপীনাথ এবং পুত্র গোপীনাথ দুজনকেই পুত্ররূপে স্নেহ করতেন। পুত্র গোপীনাথের বয়স 9 বছর হলো এবং তার উপনয়নও হলো। একদিন গোবিন্দ ঘোষ তার পাশের গ্রামে ভিক্ষা করতে গিয়েছিলেন। আগে বৈষ্ণব ধর্মের রীতি ছিল 5 বারে ভিক্ষা করে তারপরে যে জিনিস পাবে সেই জিনিস রন্ধন করে গোপীনাথকে ভোগ নিবেদন করা। গোবিন্দ ঘোষ পুত্র গোপীনাথকে বললেন, তুমি তো বড় হয়ে গেছো, তোমার উপনয়নও হয়ে গেছে, আজ তুমি সময় মতো গোপীনাথের ভোগ দিয়ে দিও। পুত্র গোপীনাথও বললেন, হ্যাঁ বাবা, তুমি যাও, আমি তোমার পুজো দেখে শিখে গিয়েছি। যথারীতি গোবিন্দ ঘোষ পাশের গ্রামে ভিক্ষা করতে গেলেন এবং গোপীনাথের মা ভোগ রন্ধন করে দিলেন এবং পুত্র গোপীনাথকে বললেন, তুমি ঠাকুরকে খেতে দিয়ে দাও। পুত্র গোপীনাথ তখন ঠাকুরকে ভোগ নিবেদন করলেন এবং বললেন, ঠাকুর তুমি খেয়ে নাও। কিন্তু ঠাকুর তো খাচ্ছে না। তখন অনেক অনুনয় বিনয় করে কাঁদতে লাগলেন, বললেন, ঠাকুর তুমি খেয়ে নাও, না হলে বাবা এসে আমাকে খুব বকাবকি করবে। তাও ঠাকুর খাচ্ছে না। তখন গোপীনাথ ভাবলেন, তুমি বাবার হাতে খাও আর আমার হাতে খাবে না, আমাকে বাবার কাছে বকা খাওয়াবে, মার খাওয়াবে। তখন গোপীনাথ কী করলেন, বাইরে থেকে একটা লাঠি নিয়ে এসে বললেন, ঠাকুর তুমি খাবে কিনা বলো, তা না হলে এই লাঠি দিয়ে তোমার মাথায় ফাটিয়ে দেব। এই বলে ঠাকুরের দিকে লাঠি নিয়ে তাক করলেন। তখনই প্রভু বললেন, দাঁড়া দাঁড়া, তুই আমাকে মারিস না, আমি এখনই খেয়ে নিচ্ছি। এই বলে ছোট্ট বালকের সরল বিশ্বাসের কাছে ভগবান ধরা দিলেন এই ভক্তের কাছে এবং বললেন, আমি যে ভোগ গ্রহণ করলাম তুমি কারো কাছে বলবে না, এমনকি বাবা মার কাছেও নয়, তাহলে তুমি মুখে রক্ত উঠে মারা যাবে। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এসে বললেন, কিরে, ঠাকুরকে ভোগ দিয়েছিস? গোপীনাথ বলল, হ্যাঁ বাবা, ঠাকুরকে ভোগ লাগিয়েছি, কিন্তু তাহলে প্রসাদ কই, আমাকে দে, আমার খুব খিদে পেয়েছে। গোপীনাথ তখন চুপ করে রয়েছে। কিরে, ভোগ লাগিয়েছিস না তুই সব খেয়ে নিয়েছিস? এই বলে বকাবকি করতে লাগলো। তখন গোপীনাথ বলল, ঠাকুর সব খেয়ে নিয়েছে। গোবিন্দ ঘোষ ভাবল, এটা কি করে সম্ভব? গোবিন্দ ঘোষ তখন ছেলেকে পরীক্ষা করবার জন্য পরের দিন বলল, পুত্র তুমি আজও ঠাকুরের ভোগ লাগিয়ে দিও। গোপীনাথ পরদিনও ঠাকুরের ভোগ লাগালো এবং বলল, ঠাকুর তুমি খেয়ে নাও। এদিকে গোবিন্দ ঘোষ এবং গোপীনাথের মা লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং ঠাকুর গোপীনাথকে জিজ্ঞাসা করলেন, তুমি কাউকে বলনি তো? হ্যাঁ ঠাকুর, বাবা অনেক বকাবকি করায় আমি বলে দিয়েছি, তুমি ভোগ গ্রহণ করেছো। আর সঙ্গে সঙ্গেই গোপীনাথের মুখ থেকে রক্ত উঠে মারা গেলেন এবং তৎক্ষণাৎ পুত্র শোকে মাও মারা গেলেন। তখন গোবিন্দ ঘোষ গঙ্গার তীরে বসে কান্না করতে লাগলেন এবং বললেন, হে প্রভু, তুমি আমায় সবই দিলে, আবার সব কিছু কেড়ে নিলে, তাহলে আমি যখন মারা যাব তখন আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? গোপীনাথ তখন গোবিন্দ ঘোষকে বললেন, তুমি তো আমায় পুত্র স্নেহে দেখো, আমি তো তোমার পুত্র, আমি তোমার শ্রাদ্ধ করব। যতদিন থাকবো তোমার শ্রাদ্ধ শান্তি প্রতি বছরই হবে অনন্তকাল ধরে। গোবিন্দ ঘোষের তাতেও মন শান্ত হলো না।
একদিন কয়েকজন ব্রাহ্মণ এসে উপস্থিত গোবিন্দ ঘোষের বাড়িতে, কিন্তু গোবিন্দ ঘোষ তখন বাড়িতে ছিল না। গোপীনাথ ভাবল ব্রাহ্মণদের সেবা দিতে হবে। তখন গোপীনাথ পুত্র সেজে এসে ব্রাহ্মণদের বলল, আসুন, বসুন। এবং গোপীনাথ তখন ওই গ্রামেরই মধুময়রা বলে একজন ময়রা ছিলেন, সেখানে গিয়ে বললেন, তুমি আমাকে কিছু মিষ্টি দাও, বাড়িতে ব্রাহ্মণ এসেছেন, সেবা দিতে হবে, পয়সা বাবা এসে দেবে। মধুময়রা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে, গোবিন্দ ঘোষের পুত্র তো মারা গেছে, তুমি কে? তখন বলল, আমিও গোবিন্দ ঘোষের ছেলে। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে এই বাঁশিটা বাঁধা রাখো এবং বাবা এসে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন মধুময়রা বলল, ঠিক আছে, তোমার যা মিষ্টি দরকার তুমি নিয়ে যাও। তারপর ব্রাহ্মণরা ভোজন গ্রহণ করে ওই পথ দিয়ে ফিরছিলেন। গোবিন্দ ঘোষ যে পথ দিয়ে বাড়ি ফিরছিল, ব্রাহ্মণরা বললেন, আমরা তোমার বাড়িতে এসেছিলাম, তুমি ছিলে না, কিন্তু তুমি যেরকম তোমার ছেলেও সেরকম, খুব সুন্দর করে আমাদের সেবার ব্যবস্থা করেছেন। এদিকে তারপর মধুময়রার সাথেও দেখা হলো। মধুময়রা তখন বললেন, হে গোবিন্দ, তুমি আমাকে মিথ্যে কথা বলেছ কেন? তোমার যে আরও একটি পুত্র আছে, আগে তো বলনি। সে আমাকে তার বাঁশি বাঁধা দিয়ে মিষ্টি নিতে চেয়েছিল, কিন্তু আমি বাঁশি নেইনি। গোবিন্দ ঘোষ তখন ছুটতে ছুটতে বাড়িতে গেলেন এবং ঠাকুর ঘর থেকে গোপীনাথের বাঁশি নিয়ে এসে দেখিয়ে বললেন, দেখো তো এই বাঁশিটা কিনা? মধুময়রা বললেন, হ্যাঁ তো, এই তো সেই বাঁশি। গোবিন্দ ঘোষ সবই বুঝতে পারলেন। তারপর একদিন গোবিন্দ ঘোষ বুঝতে পারলেন যে তার সময় আসন্ন। দোল পূর্ণিমার পর কৃষ্ণ একাদশীতে গোবিন্দ ঘোষ পরলোক গমন করলেন। তখন ওই গোপীনাথের মন্দির থেকে একটি বাচ্চার কান্নার শব্দ আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছিল এবং গোপীনাথ এক ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, গোবিন্দ ঘোষ আমার পিতা, তার শ্রাদ্ধ শান্তিতে যেন কোনো ত্রুটি না হয়। আমি তার ছেলে হয়ে যুগ যুগ ধরে শ্রাদ্ধ শান্তি করব। ব্রাহ্মণ মন্দিরে এসে দেখে গোপীনাথ ছেলেরূপে সাদা থান পরে কাঁচা ধারণ করে রয়েছেন এবং সেই থেকেই গোবিন্দ ঘোষের সমাধিস্থলে এসে ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে শত শত বৎসর ধরে শ্রাদ্ধ শান্তি করে আসছেন। আর এইভাবেই ভগবান ভক্তের শ্রাদ্ধ করে আসছেন এই গোপীনাথের মেলায়। গোপীনাথ এখানে যুগলে অবস্থান করছেন। গোপীনাথ কৌষ্টিক পাথরের হলো রাধার মূর্তিটি অষ্টধাতুর। সময় আপডেট 12টা বেজে 33 মিনিট। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম গোপীনাথের দোল মন্দির, অর্থাৎ যে নতুন মন্দির তৈরি করা হয়েছে সেই নতুন মন্দিরে। এই হচ্ছে গোপীনাথজির নতুন মন্দির, অর্থাৎ একে দোল মন্দিরও বলা হয়। আর এই দোল মন্দিরে গোপীনাথজি থাকেন রথযাত্রা থেকে নবান্ন পর্যন্ত। আর বছরের বাকি যে দিনগুলো রয়েছে সেই বাকি দিনগুলি থাকেন পুরনো মন্দির, অর্থাৎ যে গোবিন্দ ঘোষের যে সমাধি মন্দির রয়েছে সেই সমাধি মন্দিরের পাশেই রয়েছে পুরনো মন্দির। সেই পুরনো মন্দিরেই অবস্থান করেন এই স্বয়ং গোপীনাথ। তা দেখুন, এই অগ্রদ্বীপ মেলাতে এসে আমার এক দর্শক বন্ধুকে পেয়ে গেছি। দিদি, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে চুচুড়ো। চুচুড়ো বাড়ি। আচ্ছা, আপনি আমার ভিডিও দেখেন? যা কিরকম লাগে বলুন। খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। এখানে রয়েছে খুব সুন্দর এই যে তমাল গাছ, আর এই তমাল গাছের ফলগুলো দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি গোপীনাথজির যে পুরনো মন্দির, যেখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ শান্তি করছেন সেই জায়গাটা। চলে সেই জায়গাটা আপনাদেরকে দর্শন করে নিয়ে আসি। কিন্তু ব্রাহ্মণ এখানে কিন্তু ব্রাহ্মণ মশাই কিন্তু এখানে পুজো করছেন, সেই শ্রাদ্ধ শান্তির কাজ করছেন। দেখুন, আজ লক্ষ লক্ষ যে পুণ্যার্থী এখানে এসে হাজির হয়েছেন। আর এর মধ্যে কিন্তু ভিডিও করাও খুব দুষ্কর, আর ভিতরের ছবি আপনাদের কিছু আজকে দেখানো যাবে না। এখানে লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে এসছেন এবং পুণ্যার্থীরা সব রয়েছেন, সব পুজো দিচ্ছেন। তা চলুন আপনাদের বাইরের থেকে যতটা দেখানো যায় সেই মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভগবান গোপীনাথকে খুব সুন্দরভাবে দর্শন করলাম, সত্যি শান্তিতে মনটা ভরে গেল। এরপর গোপীনাথকে প্রণাম জানিয়ে
মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আমাদের গোপীনাথ দর্শন হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি আখড়ার দিকে। মহোৎসবের এবং যে ভান্ডারার বিতরণের ব্যবস্থা রয়েছে সেই ভান্ডারে আজকে প্রসাদ পাবো, তারপরে আমরা আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দেবো। এই যে দেখুন, এখানে আজকে যেহেতু চিড়ে মহোৎসব হবে, এখানে চিড়ে আর এখানে রয়েছে কলা সব ছাড়ানো হচ্ছে, আর এখানে দেখুন চলছে রান্নার সব প্রস্তুতি। দাদা কোথার থেকে এসেছেন? বেথুয়াডুরির থেকে। আচ্ছা, আজকে যে এই যে সব আয়োজন দেখছি, চিড়ে কলা, যে কি ভান্ডারা প্রসাদ বিতরণ করা হবে? প্রসাদ বিতরণ হবে। আর সেটা কটার থেকে শুরু করবেন আপনারা? আপনার এই ভোগ হবে 11টার থেকে, 12:30টার মধ্যে কমপ্লিট, তারপরে আমরা প্রসাদ বিতরণ করবো। আগামীকালও চলবে? আগামীকাল অন্ন উৎসব, আগামীকাল অন্ন বিতরণ হবে। কদিন ধরে থাকবেন আপনারা? আমরা বৃহস্পতিবারে অবধি আছি। বৃহস্পতিবার পর্যন্ত আছেন এইভাবে করে? হ্যাঁ, এই 3 দিন আমরা এইভাবে দিয়ে যাবো প্রসাদ। এই মুহূর্তে চলে এলাম সেই মহাপ্রভুর বিশ্রামস্থল, যেখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন এবং দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর মুখশুদ্ধি হিসাবে গোবিন্দ সের কাছ থেকে ভর্তুকি নিয়েছিলেন। এই সেই স্থান, পুণ্যভূমি। আর আজকে এই যে ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ রূপে গোবিন্দ ঘোষের যে শ্রাদ্ধ করেছেন, তারই আজকে প্রথম দিন এই চিড়ে মহোৎসব। আর আজকে আমরা প্রসাদ গ্রহণ করছি, ভীষণই ভালো লাগছে। যে 5 তরকারি, একটা চানা মশলা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে রাইস। এই মহাপ্রভুর বিশ্রামতলায় বেশ খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আজ গোবিন্দ ঘোষের যে শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধ শান্তির আজকে এই প্রথম দিন। মেন হলো চিড়ে মহোৎসব, আর চিড়ে মহোৎসবের পরে হলো অন্নভোগ। তা এনারা অন্নভোগ খাওয়াচ্ছেন সবাইকে, এই ভান্ডারা দিয়ে প্রসাদ বিতরণ করছেন। আশ্রমের নাম কি বলুন? আমাদের আশ্রম ভোলেনাথ সম্প্রদায়, হচ্ছে মহাপ্রভু বিশ্রামতলা। আমরা আমাদের বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর, ওখান থেকে আমরা মানুষের ভক্তের সেবা দেওয়ার জন্য এখানে এসেছি। এটা যতদিন আমরা পারবো ততদিন মানুষের সেবা করে যাব। এটাই আমাদের। কতদিন আছেন এখানে? আমরা আজকে 2 দিন আছি, এখনো 2 দিন থাকবো। জয় গোপীনাথের জয়। জয় বাবা গোপীনাথ। সবাই মিলে বলে জয় গোপীনাথের জয়। জয় গোপীনাথ বাবা কি জয়, শ্রী চৈতন্য দেব কি জয়, চৈতন্য দেব কি, চৈতন্য দেব কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি, গোপীনাথ বাবা কি, গোপীনাথ বাবা কি, গোপীনাথ বাবা কি। আজকের এই গোপীনাথের মেলার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো তো আপনারা কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানান। বিশেষ অনুরোধ রইল, আপনাদের প্রত্যেকটি কমেন্ট এরকম পৌঁছে দেয় নতুন নতুন জায়গায় এবং নতুন ডেস্টিনেশনে। আর ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন এবং সবশেষে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা ভেসেল যাচ্ছে আর একটা ভেসেল আসছে, কি সুন্দর লাগছে এই দৃশ্য। এই আমরা প্রায় এসে পৌঁছে গেলাম। অগ্রদ্বীপ স্টেশনের দিকে যাওয়ার জন্য যে টোটো, সেই টোটো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, সময়ও অনেক বেশি লাগবে। তাই এই দাদা বললেন যে দাইহাট চলুন, দাইহাট থেকে ট্রেন ধরিয়ে দেবো। তাই আমরা দাইহাটের জন্যই অটো ধরে নিলাম। ভাড়া আমাদের একটু ডবল পড়ে গেল, 15 টাকার জায়গায় 30 টাকা করে। আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম গোপীনাথের মেলা। এই গোপীনাথ মেলার যে ইতিহাস, এই সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই গোপীনাথ মেলার যে ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানান। আর গোপীনাথের মেলা দেখে যারা একটু ভিড় এড়াতে চান, যারা ব্যান্ডেল এবং শিয়ালদা কিংবা হাওড়ার দিকে যারা যাবেন, তারা এইভাবে চলে আসতে পারেন। অগ্রদ্বীপ স্টেশনে না গিয়ে আপনারা চলে আসতে পারেন 30 টাকা ভাড়া দিয়ে দাইহাট ভিড় এড়ানোর জন্য। এখান থেকে যদি আপনারা ট্রেনে ওঠেন তাহলে ট্রেনে ভিড়টাও কম হবে, আপনারা বসার জায়গা পাবেন এবং সুবিধাও হবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।